ওকে, লেট আস স্টার্ট নাও। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে হয়তো অনেকেই সিএফএ সম্পর্কে অলরেডি অনেক অ্যাডভান্স লেভেলে জানি, আবার অনেকে হয়তো ওইভাবে জানি না। সোফার এটা হচ্ছে কি আপনার ফাইন্যান্স ওয়ার্ল্ডে বা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে টপ কোয়ালিফিকেশন। এটার আসলে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আদার কোয়ালিফিকেশনে দেখা যাচ্ছে ডিফারেন্ট কম্পিটিটর কোয়ালিফিকেশন আছে, বাট ইন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট দেয়ার ইজ নো আদার কম্পিটিটর কোয়ালিফিকেশন ইন টার্মস অফ প্রফেশনাল যদি আমরা বলি। সো আপনারা সিএফএ করার ডিসিশন নিয়েছেন, দ্যাটস ওয়াই বিগ কনগ্রাচুলেশনস টু ইউ। অ্যান্ড আমি বিশ্বাস করি আপনারা সবাই আসলে এন্ড অফ দ্য ডে আপনাদের নামের শেষে সিএফএ ওয়ার্ডটা লিখতে সিএফএ লেটার, এই 3টা লেটার আপনারা আসলে লিখতে পারবেন, ঠিক আছে? উই হোপ ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ। আর আমাদের অর্গানাইজেশনটা হচ্ছে এফপিপি ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি। আমরা যে কাজটা করি আমরা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি এবং কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি টু দ্য কর্পোরেট ক্লায়েন্টস। মোস্টলি we do the feasibility study and prepare financial model for them and arrange financing. Apart from that, we are also offering CFA level 1 exam prep. So আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলশান নিকেতনে। So anytime if you want to visit, you are most welcome. আমরা নর্মালি হচ্ছে গিয়ে সপ্তাহে 7 দিন সকালে মোটামুটি 10টা-11টা থেকে রাতের 7টা-8টা পর্যন্ত অফিস ওপেন থাকে এবং মোস্ট অফ দ্য কেসে আমি অ্যাভেলেবল থাকি। আমি হচ্ছি নোমান আল হাসান, আমি সিএফএ চার্টার হোল্ডার এবং ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট এফসিসিএ। আর আমার ব্যাকগ্রাউন্ডটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরও হয়তো বা কিছুটা বলতে হয়, সেই জন্য বলতেছি। আমার স্কুল ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, দেন আমি নরডেম কলেজ থেকে এইচএসসি করি, দেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে বিবিএ করি এবং ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সে আমি এমবিএ করি। এরপরে আসলে আমি ইংল্যান্ডে চলে যাই, ওখানে আমি এসসিসিএ কমপ্লিট করি। বাংলাদেশে ব্যাক করে আমি ইমার্জিং ক্রেডিট রেটিং এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কিছুদিন জব করি, দেন হচ্ছে ডিএনএস ইনভেস্টমেন্টে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করি। তারপরে কর্পোরেট জব ভালো লাগে না, সো দ্যাট সিটি কলেজে লেকচারার হিসেবে জয়েন করি। সেখানে কিছুদিন জব করার পরে দেন হচ্ছে মোনা গ্রুপে সিইও হিসেবে জয়েন করি। এরপরে যেটা হয়েছে যে আমার নিজের বিজনেস শুরু করি, ওয়েব ডিস্ট্রিবিউশন হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট একটা বিজনেস, সেটা শুরু করি। প্লাস হচ্ছে জেনেসিস অ্যাডভাইজারি লিমিটেড, এটা একটা লিমিটেড কনসালটেন্সি ফার্ম, ওইখানে আমার আরো কিছু পার্টনার আছে, আমরা হচ্ছে গিয়ে এই কনসালটেন্সিটা শুরু করি। এরপরে আসলে এফপিপি ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সিটা শুরু করা হয়। আমাকে রিচ করার জন্য নর্মালি হচ্ছে আমার 2টা মোবাইল নাম্বার আছে, বাট এই মোবাইল নাম্বারটা হচ্ছে কমনলি ইউজ করে থাকি, মোবাইল নাম্বারে পাবেন, অথবা হচ্ছে এটা হচ্ছে আমার ল্যান্ডলাইন নাম্বার, এখানেও ফোন করলে পাবেন। বেটার হচ্ছে ওয়ার্কিং আওয়ারে ফোন করা, বিকজ আফটার ইভিনিং আসলে ইমার্জেন্সি ছাড়া ফোন অনেক সময় কমফোর্টেবল হয় না, বিকজ দ্যাট ইজ আওয়ার ফ্যামিলি টাইম। আর ইমেইল অ্যাড্রেস হচ্ছে আপনারা এই 2টা ইমেইল অ্যাড্রেসে যে কোনো ইমেইল অ্যাড্রেস ইউজ করতে পারবেন আমাকে কন্ট্যাক্ট করার জন্য। আমি নর্মালি যখন কমিউনিকেট করি তখন fpptraining@gmail.com এখান থেকে কমিউনিকেট করে থাকি। দ্য রিজন বিং যে noman@fpptraining.com প্রায়ই এটা স্পাম বা জাঙ্ক ফোল্ডারে চলে যায়, দ্যাটস ওয়াই। বাট আপনারা যখন কমিউনিকেট করবেন আপনারা যে কোনোটাতে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আচ্ছা, আমরা যখন এক্সাম প্রিপারেশন নিচ্ছি সিএফএ, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি কত বড় সিজনড ইনভেস্টমেন্ট ব্যাংকার অথবা হচ্ছে আপনি কত ভালো স্টুডেন্ট, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনি কি পজিশনে আসেন দ্যাট ইজ নট অলসো ইম্পর্টেন্ট। মেইন বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনাকে পড়তে হবে। যত বড় যত মেধাবী হোক না কেন, না পড়লে সিএফএ পাস করা যাবে না। হয়তোবা কারো একটু বেশি পড়তে হবে, কারো একটু কম পড়তে হবে, এইটুকুই, বাট পড়তে হবে ফর শিওর। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা এনরোল করলাম, ক্লাসে শুধুমাত্র অ্যাটেন্ড থাকলেই পাস হয়ে যাবে, না। ক্লাসে আমরা যেই গাইডলাইনটা দিব সেই গাইডলাইনটা আপনাকে ফলো করতে হবে, বাসায় আসলে আপনাকে কিছুটা পড়তে হবে। আমরা যে কাজটা আসলে করব সেটা হচ্ছে কি আপনাকে আপনার সময়টা যাতে আপনি বেটার ইউটিলাইজ করতে পারেন,
এইটুকু আমরা হেল্প করতে পারবো। তারপর আপনি কোথাও আটকে গেলে সেই জিনিসটা আমরা বুঝাই দিচ্ছি, ক্লাস আমরা সামারি আকারে বেসিক্যালি আপনাকে বুঝাচ্ছি। এটাই মূল বিষয়। ফ্যাক্ট যেটা, ইউ নিড টু স্টাডি টু পাস, আপনাকে পাস করতে হলে স্টাডি করতে হবে, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। ওয়াই শুড আই এনরোল, তারপর আমি আসলে কেন এনরোল করবো, আমার তো পড়তেই হবে। এনরোল করার সুবিধা ওইটাই যে আমরা গাইড করতে পারতেছি যে আপনি স্টাডি টাইমটা কিভাবে ইউটিলাইজ করবেন, আপনার কোন জায়গায় ফোকাস করা উচিত, তারপর হচ্ছে আপনি কোথাও কোনো প্রবলেম হইলে সেটাকে আমরা ওভারকাম করার জন্য হেল্প করতে পারি। যদি আপনি না পড়েন কেউ আসলে আপনাকে হেল্প করতে পারবে না। ডিসিশন ফ্যাক্টর হচ্ছে যে আচ্ছা এইটা হেল্পফুল কিনা এই এক্সাম প্রেপ বা আমাদের ক্লাসটা, সেটার জন্য আসলে দেখতে হবে হচ্ছে গিয়ে আমরা যে ওয়েতে ক্লাসগুলো ডেলিভারি করি, ওয়েদার ইট ইজ অ্যাকচুয়ালি সুইটেবল ফর ইউ। ঠিক আছে, সবার আসলে সব জিনিস যে একইভাবে পছন্দ হবে তা না, বাট সেটার জন্য আপনার যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবে কিছু প্রিভিয়াস লেকচার আছে, প্লাস হচ্ছে আজকে তো আমরা কিছু কভার করব। সো সেখান থেকে আপনার একটা আইডিয়া পাবেন যে আমরা আসলে কিভাবে ক্লাসটা নেই, এবং থ্রু আউট দ্য কারিকুলাম আসলে সেম টাইপের ক্লাসই হবে। আমরা আসলে শুধুমাত্র আমি কোনো ভিডিওই শুধুমাত্র ভিডিও শুট করার জন্য করা হয় নাই, প্রতিটাই আসলে অ্যাকচুয়াল ক্লাসের ভিডিও, লাইক এখন যেমন রেকর্ড হচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস দ্য থিং। এখন আসি আমরা যে সিএফএ আপনার জন্য রাইট কোয়ালিফিকেশন কিনা। অ্যাকচুয়ালি সিএফএ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, আপনার ইনভেস্টমেন্ট যে এরিয়াটা, এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এরিয়াটা অনেক বড় একটা এরিয়া, সেই কারণে হচ্ছে সিএফএ কে সবসময় হাইলাইট করা হয় অ্যাজ এ কোয়ালিফিকেশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং। বাট অ্যাকচুয়ালি আমরা সিএফএ তে যে কারিকুলামটা বা যা লার্ন করি সেটা আসলে আরো অনেক ব্রডার এরিয়া কভার করে। লাইক আপনি ফাইন্যান্স সম্পর্কে একটা সলিড নলেজ আপনি এখানে পাবেন। অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্ট টুলস, ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো নলেজ পাচ্ছেন, সো দ্যাট ইনভেস্টমেন্ট রিলেটেড জবেও আপনাকে এটা হেল্প করবে, ভ্যালুয়েশন করার জন্য আপনাকে এটা হেল্প করবে। অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আমরা এখানে শিখতেছি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট শিখতেছি। ব্যাংকিং আপনাকে অনেক জায়গায় হেল্প করবে। কিভাবে হেল্প করবে? ব্যাংকিং এ আপনার ট্রেজারিতে, দেন হচ্ছে ক্রেডিট অ্যাপ্রেজাল, দেন হচ্ছে আপনার ভ্যালুয়েশন করা লাগে, অর্থাৎ ব্যাংকিং এর যে কাজগুলা, এই কাজগুলার অনেকগুলোই আপনার এখান থেকে হেল্পফুল হবে। এই কোয়ালিফিকেশন বা এখানে আমরা যা লার্ন করব সেটা দিয়ে আপনি উপকৃত হবেন। ট্রেজারি, অবশ্যই ট্রেজারি ম্যানেজমেন্টে, অর্থাৎ আমি এখানে যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও আপনার এখানে আমরা লার্ন করব। বাট প্রবাবলি রিস্ক ম্যানেজমেন্ট ফুললি কভার হবে না সিএফএ লেভেল 1-এ। সো লেভেল 1-এ আমি কিছু লার্ন করব, লেভেল 2-তে লার্ন করব, এবং লেভেল 3-তে গিয়ে আমি কমপ্লিট পিকচারটা পাবো। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফর কর্পোরেট অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, দুইটাতেই আসলে আপনার এটা হেল্পফুল হবে। দেন আপনি যদি ইন্ডিভিজুয়াল কনসালটেন্সি করতে চান, ডেফিনেটলি দিস ইজ এ ভেরি মাচ প্লাস পয়েন্ট। প্রজেক্ট ফাইন্যান্স, প্রজেক্ট অ্যাপ্রেজালের জন্য আপনার এটা ইউজ হতে পারে। ট্রেড ফাইন্যান্সের আপনার বিভিন্ন ক্যালকুলেশন এর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। ফাইন্যান্সিয়াল রেগুলেশন, আপনি যদি রেগুলেটরি বডিতে জব করেন লাইক বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অর এনি আদার, সেখানেও আপনার এটা কাজে লাগবে। ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে যদি আপনি কাজ করেন লাইক হচ্ছে আপনার ক্রেডিট রেটিং এজেন্সিগুলোতে বা আদার কোনো অর্গানাইজেশনে, তখন সেটাও আপনার জন্য হেল্পফুল হবে। ওয়েলথ প্ল্যানিং, ওয়েলথ প্ল্যানিংও আপনার এটা হেল্প করবে, লাইক হচ্ছে আপনি আপনার অ্যাসেট যেগুলো আছে সেগুলো আপনি আসলে কিভাবে প্ল্যানিং করলে পরে আপনি রিস্ক মিনিমাইজ করে বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন। হোয়াট মোর, মেনি মোর এরিয়াতে, অর্থাৎ ফাইন্যান্সের এভরিথিং আসলে এখানে কাভার হয়। আচ্ছা, প্রোগ্রামের সম্পর্কে সিম্পলি যদি বলি, সিএফএ ইনস্টিটিউটটা আপনার ইউএস এর শার্লট ভ্যালিতে অবস্থিত, ওদের হেড অফিসটা, বাট হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এবং বিভিন্ন সিটিতে তাদের হচ্ছে সোসাইটি আছে। এই সোসাইটিগুলো লাইক বাংলাদেশে সিএফএ সোসাইটি বাংলাদেশ আছে। সেখানে কি হচ্ছে, আপনার যারা সিএফএ চার্টার হোল্ডার, ইভেন সিএফএ লেভেল 1 পাস করলেও এখানে আপনার সোসাইটির মেম্বার হওয়া যায়। মেম্বার হলে যেটা হচ্ছে আপনার যে নেটওয়ার্কিংটা এখানে হচ্ছে। সো লাইক অ্যাটলিস্ট অ্যানুয়াল একটা ডিনার থাকে, দেন হচ্ছে সিপিডি থাকে, প্রোগ্রামগুলো থাকে, সো দ্যাট আপনার এখানে ইন্ডাস্ট্রিতে রিলেটেড যারা তাদের সাথে আপনার একটা নেটওয়ার্কিং হইতেছে। নেটওয়ার্কিং হলে পরে আপনার জব এবং আদার এরিয়াতে আপনার জন্য এটা হেল্পফুল হতে পারে।
আর এটা তো বাংলাদেশ পার্সপেক্টিভ, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের আপনি যেখানেই যাবেন সিএফএ ইজ এ রেসপেক্টেড কোয়ালিফিকেশন। সো দ্যাট আপনি সিএফএ চার্টার হোল্ডার যদি হন, ওইখানকার সোসাইটিতে আপনি মুভ করলেন কানাডাতে, কানাডাতে গিয়ে ওখানে আপনার বিভিন্ন সিটিতে লাইক টরন্টো, তারপর আপনি বিভিন্ন সিটি ওয়াইজ ইনফ্যাক্ট তাদের সোসাইটি আছে, আপনি ওই সোসাইটির মেম্বার হয়ে গেলেন। মেম্বার হলে কি হচ্ছে, আপনি অ্যাক্সেস পাচ্ছেন টু পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি, সো দ্যাট আপনার সেটা হেল্পফুল হতে পারে, লাইক আপনার প্রফেশনাল ওয়ার্কের ক্ষেত্রে সেটা হেল্পফুল হতে পারে। এ রিকগনাইজ কমিটমেন্ট টু ইথিক্স অ্যান্ড প্রফেশনালিজম। একটা জিনিস আপনারা যখন প্রোগ্রামটা গো থ্রু করবেন, দেখবেন যে এখানে ইথিক্সের উপরে এবং প্রফেশনালিজমের উপরে খুব বেশি জোর দেওয়া হয়। ইনফ্যাক্ট সিএফএ লেভেল ওয়ানের আপনার ম্যাক্সিমাম পোর্শন অর্থাৎ হচ্ছে 16-20% ইথিক্স, ঠিক আছে? তার মানে সবচেয়ে বেশি ওয়েট হচ্ছে ইথিক্সের উপরে। লেভেল 2 লেভেল 3-তে একটু কম, বাট হচ্ছে ইথিক্স 3টা লেভেলেই আপনার আছে। রিয়েল ওয়ার্ল্ড স্কিল এবং কমপ্লেক্স ইনভেস্টমেন্ট ডিসিশনস। আপনার এই সিএফএ কারিকুলামটা এভরি ইয়ারে চেঞ্জ হয়ে তারা কি যেটা করে যে রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে এই মুহূর্তে কোনটা অ্যাপ্লিকেবল, কোনটা প্রয়োজন, সেটাকেই তারা নিয়ে আসে। লাইক এখনকার চেঞ্জগুলো যদি দেখেন, মাচ মোর ফোকাসড অন লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইটি, ফিনটেক, এগুলোর উপরে ফোকাসটা এখন অনেক বেশি। সিএফএটা কি? সিএফএ হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইন ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি, নট অনলি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি, যে কথাটা বলছিলাম, ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় হওয়াতে এটাকে এত ফোকাস করা হয়, বাট ইট ইজ অলসো ইন ফাইন্যান্স, ইন ব্রডার ফাইন্যান্স। Highly respected in the finance world, provide a strongest foundation in advanced investment analysis, real world portfolio management is skill for a career advantage. ওভার 1 লাখ, অ্যাকচুয়ালি এখন আরো অনেক বেশি হবে, আই থিঙ্ক অলরেডি আরো 8-10 হাজার মিনিমাম বেড়েছে আমরা যখন এটা রাইট করেছি। তারপরে সিএফএ চার্টার হোল্ডার্স ওয়ার্ল্ড ওয়াইড, মানে অলমোস্ট 2 লাখের কাছাকাছি চার্টার হোল্ডার আছে। দ্যাট মিনস ইটস এ হিউজ নেটওয়ার্ক। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি ওইখানকার সোসাইটিতে কন্ট্যাক্ট করলেই আপনি চার্টার হোল্ডারদের সাথে কমিউনিকেট করতে পারছেন। দিস ইজ এ গ্লোবাল পাসপোর্ট ফর ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবেন, সিএফএ লেটারটা আমার মনে হয় যে বাংলাদেশের থেকে অন্য যে কোনো জায়গায় এটা অনেক বেশি রেসপেক্টেড, সো দ্যাট এটা আসলে আপনাকে ভালো একটা অ্যাক্সেস দিবে টু দ্য নেটওয়ার্ক অ্যান্ড অলসো ইন দ্য জব মার্কেট। রিকগনাইজ এগুলো তো হলো রিয়েল ওয়ার্ল্ড স্কিল, সো দিস আর দ্য থিং। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, এটা অবশ্যই কি ওয়ার্ল্ড ওয়াইড কথা বলতেছি, যে ওয়ার্ল্ড ওয়াইড সিএফএ চার্টার হোল্ডার রোল হচ্ছে পোর্টফোলিও ম্যানেজার, রিসার্চ অ্যানালিস্ট, চিফ লেভেল এক্সিকিউটিভস লাইক আপনার সিএফও, কনসালটেন্ট, রিস্ক ম্যানেজার। আমাদের বাংলাদেশে একটা প্রবাবল জায়গা হচ্ছে সিএফও। বিকজ ওয়াই সিএফও ইজ বেস্ট সুটেড ফর সিএফএ চার্টার হোল্ডার্স। দ্য রিজন বিং যে আমরা যখন সিএ করি বা এসসিসিএ করি, অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, সিএ করতেছি বা সিএমএ চার্টার্ড অ্যাকাউন্টিং করতেছি বা সিএমএ করছি, হোয়াট ডু উই লার্ন? আমরা বেসিক্যালি শিখি ওখানে অ্যাকাউন্টিং, আমরা শিখতেছি হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট, বাট আমরা ফাইন্যান্সও শিখি, বাট এমফাসিসটা খুব বেশি থাকে না। বাট আপনি যদি দেখেন যে আসলে অ্যাকাউন্টস তৈরি করা, সে বুককিপিং কে করে, একেবারেই জুনিয়র লেভেল, সে হচ্ছে এন্ট্রি দিচ্ছে। বুককিপারের পরে আসে হচ্ছে অ্যাকাউন্টিংটা কি করতেছে, ওই এন্ট্রির উপরে বেস করে সে অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করছে, অর্থাৎ সেটা করতেছে কে মিডল লেভেলে। যখন আপনি টপ লেভেলে যাচ্ছেন, লাইক আমাদের এখানে এই এর মধ্যেও আছে যে সিএফও আছে, হ্যাঁ, তো সিএফও সে কিন্তু এখন আর অ্যাকাউন্টস তৈরি করে না। সে কি করে? সে হচ্ছে বিভিন্ন প্রজেক্টের অ্যানালাইসিস করে, সে হচ্ছে গাইডলাইন দেয়, স্ট্র্যাটেজিক ডিসিশন নেয়। এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলা নেয়ার জন্য আমাদের যে ফাইন্যান্সের ক্যালকুলেশনগুলো দরকার এবং যে নলেজটা দরকার, সেইগুলো আমরা আসলে সিএফ এর এই কারিকুলামের মধ্যে কাভার করা হয়। এখন অনেক সময় উই ক্যান নট রিলেট, যে আমরা লেভেল 1 করলাম, লেভেল 1 করে আমরা ঠিক বুঝতে পারি না যে আসলে কি সব এরিয়া কাভার করছে কিনা। আসলে আপনি পুরো জিনিসটা বুঝবেন হচ্ছে যখন আপনি লেভেল 3-তে যাবেন। লেভেল 1-এ একটা পোর্শন কাভার করা হচ্ছে, সেম টপিকগুলাই লেভেল 2-তে আরেকটু ডিপে কাভার করা হচ্ছে, দেন লেভেল 3-তে গিয়ে ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ, ওখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে লেভেল 1 এবং লেভেল 2-তে আপনি যা শিখলেন এটা কেন শিখলেন।
লেভেল 3-তে না যাওয়া পর্যন্ত অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা আসলে কেন লেভেল 1 আর লেভেল 2টা করলাম। লেভেল 1 এবং লেভেল 2-তে আমি শিখে যাচ্ছি, যখন আমি লেভেল 3-তে যাব তখন বুঝতে পারবো যে ওকে আমি আসলে এই জিনিসগুলো কেন শিখছি, এটা কোথায় অ্যাপ্লাই হয়, কিভাবে অ্যাপ্লাই হয়, এবং ইট ইজ মাচ মোর ইন্টারেস্টিং। লেভেল 3 ইজ মাচ মোর ইন্টারেস্টিং। ওখানে ওখানে আপনার পড়ার পরিমাণটা যে খুব বেশি তা না, ওইখানে কিন্তু পড়ার পরিমাণটা অনেক বেশি না, রেদার হচ্ছে আপনার সবচেয়ে বেশি পড়তে হয় হচ্ছে লেভেল 2-তে। লেভেল 1-এ যতটুকু পড়তে হয় তার চেয়ে অনেক বেশি পড়তে হয় লেভেল 2-তে। লেভেল 3-তে গিয়ে তার চেয়ে অনেক কম পড়তে হয়। দ্যাট মিনস পড়া আপনি দেখবেন যে হয়তোবা এই লেভেল 3-তে সবচেয়ে কম, আপনি বইয়ের ভলিউম যদি দেখেন যে অনেক কম, বাট মাচ মোর ইন্টারেস্টিং। সো দ্যাট আমাকে আলটিমেটলি এটাকে বুঝতে হলে যে আমি আসলে এটা কেন শিখতেছি এবং এটার ফুলফিলমেন্টটা পেতে হলে আমাকে লেভেল 3 পর্যন্ত যেতে হবে। আর সবাইকে আসলে আমরা এইটাই টার্গেট করতে হবে যে এভরিওয়ান শুড রিচ লেভেল 3 অ্যান্ড পাস লেভেল 3 অ্যান্ড বি চার্টার হোল্ডার। ইকুইটি প্র্যাকটিস টাইপের মধ্যে ইকুইটিস, ফিক্সড ইনকাম, প্রাইভেট ইকুইটি, ডেরিভেটিভ, রিয়েল এস্টেট, এই এরিয়াগুলোতে আমরা কাজ করতে পারি। রিলেভেন্স, বাংলাদেশ পার্সপেক্টিভে রিলেভেন্স কি, আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারেন। নর্মালি আপনার এই ক্ষেত্রে এন্ট্রি লেভেল পজিশনগুলাই, অ্যানালিস্টটা নর্মালি এন্ট্রি লেভেল পজিশন হয়, বাট হচ্ছে মাল্টিন্যাশনাল বা আদার কোম্পানিতে অনেক ক্ষেত্রে এটা একটু সিনিয়র লেভেল পজিশন হয়ে থাকে। সিএফও হিসেবে কাজ করতে পারি, পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করতে পারি, রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারি, কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারি এবং রিস্ক ম্যানেজার হিসেবে কাজ করতে পারি। এখন আসি আমরা এনরোলমেন্ট ক্রাইটেরিয়া। এনরোলমেন্ট ক্রাইটেরিয়া আসলে অলমোস্ট সবাই আমরা এনরোলমেন্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল করে থাকি। তারপরও জাস্ট টু নো যে আপনার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। যদি ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট না থাকে তাহলে আমাদের ফাইনাল ইয়ারের, ব্যাচেলার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলেও চলবে। দ্যাট মিনস উইদিন 1 ইয়ার আমি পাস করবো এরকম একটা অবস্থায় যদি থাকি, উই ক্যান এনরোল। যদি এই দুইটা না থাকে সেক্ষেত্রে আপনার 48 মান্থস ইকুইভ্যালেন্ট প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেও আপনার এনরোল করা যাবে। দ্যাট মিনস ইফ আপনার যদি ব্যাচেলার্স কমপ্লিট থাকে তাহলে আর এটা নিয়ে কোনো বক্তব্য নাই। আর যদি ব্যাচেলার্স কমপ্লিট না থাকে তাহলে আপনাকে দেখতে হবে আপনি 4th ইয়ারের স্টুডেন্ট কিনা, অর্থাৎ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কিনা। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলেও আপনি শুরু করতে পারেন। ইনফ্যাক্ট স্টুডেন্টদের জন্য পড়াটা অনেক ক্ষেত্রে অনেক ইজি হয়, যদিও আপনার ম্যাচিউরড স্টুডেন্টদের জন্যই আসলে সিএফএ মাচ মোর ফোকাসড, লাইক হচ্ছে যে কারণে ব্যাচেলার্সটা মিনিমাম কোয়ালিফিকেশন। আপনাকে কিন্তু এমন না যে ফাইন্যান্স বা বিজনেস রিলেটেড কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড এনিথিং হইতে পারে, বাট ইউ নিড টু বি ব্যাচেলার ডিগ্রি হোল্ডার। আপনার চার্টার হোল্ডার হওয়ার আসলে স্টেপগুলো কি? প্রথমে হচ্ছে আমার 3টা লেভেল আছে, 3টা লেভেলে 3টা এক্সাম। আপনার প্রতিটা লেভেলে আপনার 10টা করে টপিক, এই টপিকের আপনার একটাই এক্সাম হয়, অর্থাৎ আপনার 2টা সেশনে একটা এক্সাম হবে কম্পিউটারে, সেই এক্সামটা আপনি পাশ করবেন। এভাবে আপনি 3টা লেভেল পাশ করার পরে বা আগে কম্বাইন্ডলি আপনার এনিওয়ে, মানে এমন না যে আপনি পাশ করার পরেই আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হইতে হবে, আপনার আগেও থাকতে পারে। আপনি যখন কমপ্লিট করছেন ওই সময় আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি অ্যাচিভ করতে পারেন। যদি আপনার অ্যাচিভ করা থাকে দেন ইউ ক্যান সাবমিট অ্যাপ্লিকেশন ফর মেম্বারশিপ বা চার্টার হোল্ডার। ওই সময় আপনাকে রেফারেন্স লেটার দিতে হবে, লাইক রেফারেন্স লেটার হচ্ছে সিএফএ, আদার সিএফএ চার্টার হোল্ডার হইতে পারে, অথবা আপনার আপনার যে জবের সাথে রিলেটেড, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে ব্লাড রিলেটেড না, ব্লাড রিলেটেড ছাড়া আপনার আদার কেউ আপনাকে রেফারেন্স দিতে পারে। সো ইটস নট আসলে ভেরি ডিফিকাল্ট থিং। মেইন থিং হচ্ছে কি আপনার লেভেল 3টা লেভেল পাস করা। 3টা লেভেল পাস করলে বাকি জিনিসগুলো আসলে খুব একটা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। আচ্ছা, আমরা 3টা লেভেলের কথা আমরা বলেছি। 3টা লেভেলে আসলে কি আমরা কভার করি? লেভেল 1-এ মেইন ফোকাসটা হচ্ছে ইনভেস্টমেন্ট টুলস। লেভেল 2-তে গিয়ে এই ফোকাসটা হয়ে যায় হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন। লেভেল 3-তে হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট মেইন ফোকাস। তার মানে নলেজ অ্যান্ড কম্প্রিহেনশন হচ্ছে লেভেল 1, লেভেল 2 হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানালাইসিস,
লেভেল 3 হচ্ছে সিনথেসিস অ্যান্ড ইভ্যালুয়েশন। এভরিওয়ান এগ্রিজ যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে লেভেল 3 এবং সবচেয়ে এনজয়েবল, এবং পড়ার প্রেশারটাও সেখানে কম, এবং আপনি যখন এটা কাভার করছেন তখন আসলে ইউ উইল ফিল যে আপনি এর আগে যে দুইটা লেভেল করলেন, এই দুইটা লেভেলের যে করার কারণটা আপনি ওইখানে গিয়ে ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের স্টার্টিং ফ্রম দিস ইয়ার অর্থাৎ 2021 সাল থেকে যেটা হচ্ছে যে আগে পরীক্ষাটা বছরে 2বার হতো, পেপার বেসড ছিল। এখন লেভেল 1 পরীক্ষাটা বছরে 3বার হবে। 3বার কখন কখন? ফেব্রুয়ারি, মে, অগাস্ট অ্যান্ড নভেম্বর। তার মানে আমরা 2022-এ ফেব্রুয়ারি, মে, অগাস্ট, নভেম্বর 4টা এক্সাম সেশন পাচ্ছি। আর লেভেল 2 এর এক্সামটা হয় হচ্ছে ফেব্রুয়ারি এবং অগাস্টে। 2020 পর্যন্ত এটা ছিল হচ্ছে বছরে একবার, অনলি জুনে হতো। এখন হচ্ছে কম্পিউটার বেসড ফেব্রুয়ারি এবং অগাস্টে হচ্ছে। লেভেল 3 মে এবং নভেম্বরে। তো আমাদের ব্রডলি হচ্ছে গিয়ে আমরা যেটাকে সাবজেক্ট বলে থাকি, এখানে এটাকে বলা হয় হচ্ছে টপিকস। তো টপিকস হচ্ছে মেইনলি 10টা। কি কি টপিকস কভার করা হয়? আপনার ইথিক্স অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড একটা টপিক, কোয়ান্টিটেটিভ মেথডস, ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস, কর্পোরেট ফাইন্যান্স, ইকুইটি ইনভেস্টমেন্ট, ফিক্সড ইনকাম, ডেরিভেটিভ, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েলথ প্ল্যানিং। এই 10টা টপিক মূলত আপনার 3টা লেভেলেই কভার করা হয়। এক্সাম ওয়েটটা ডিফার করে এবং ডেপথটা ডিফার করে। অবভিয়াসলি আমরা যখন লেভেল 1 থেকে লেভেল 2-তে যাব, আমাদের একই জিনিস, সে আমাদের কর্পোরেট ফাইন্যান্স, তখন আমরা আরেকটু ডিপে চলে যাব। লেভেল 2 থেকে যখন লেভেল 3-তে যাব, তখন এটাকে এক্স্যাক্টলি আমি আরো ডিপে যাওয়া বলবো না, রেদার বলবো হচ্ছে যে আমি এখানে ক্যালকুলেশন এবং আদার্স স্টাফ আসলে লেভেল 1 লেভেল 2-তে আমি শিখে ফেলছি। লেভেল 3-তে গিয়ে আমি আসলে এটা অ্যাপ্লাই করব। এখানে আমরা দেখতেছি এক্সাম ওয়েট। এক্সামে আপনার কোন টপিক এরিয়ায়, যে 10টা টপিক বললাম যে কোনটার কতটুকু ওয়েট থাকে। আপনার লেভেল 1-এ হচ্ছে ইথিক্সে আপনার 15 থেকে 20%, এটা লেভেল 2-তে গিয়ে আরেকটু কমে যায়, অর্থাৎ 10 থেকে 15% হয়ে যাচ্ছে। কোয়ান্টিটেটিভ মেথডস আমরা লেভেল 1-এ হচ্ছে 8 to 12%, দেন 5 to 10, এরপরে লেভেল 3-তে গিয়ে ডাইরেক্টলি এখান থেকে কোনো ওয়েট থাকছে না। বাট ইট ডাজন্ট মিন যে এখান থেকে আসলে কোশ্চেন আসবে না। আই মিন এটা হচ্ছে অন্যগুলোর সাথে এমবেডেড হয়ে যাচ্ছে তখন। ইকোনমিক্স দিস ওয়ে, আসলে আমার এটা আলাদা আলাদা করে বলার দরকার নেই। এইখান থেকে আমরা যদি দেখি, মেইনলি একটা জিনিস দেখবেন যে সবচেয়ে বেশি ওয়েট হচ্ছে ইথিক্সে, তারপরে ওয়েট হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিসে, দেন হচ্ছে ইকুইটি ফিক্সড ইনকামে, তারপরে কর্পোরেট ফাইন্যান্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, দেন ডেরিভেটিভ অল্টারনেটিভ পোর্টফোলিও ম্যানেজমেন্টে কম্পারেটিভলি কম ওয়েট। বাট এখানে কিছু বিষয় আছে, এই ওয়েটের অর্থ এই না যে সিলেবাস বা পড়ার পরিমাণটাও এই ওয়েটের সাথে সামঞ্জস্যপূর্ণ। সামটাইমস ইট ইজ নট অ্যাকচুয়ালি। লাইক আপনি এখানে ডেরিভেটিভে 5 to 8%-এর জন্য আপনি 2টা চ্যাপ্টার বা 2টা রিডিং পড়লেই চলতেছে। অল্টারনেটিভে আপনি মাত্র একটা রিডিং বা হচ্ছে একটা চ্যাপ্টার পড়লেই হচ্ছে, এবং এগুলা হচ্ছে খুব বেশি কমপ্লেক্সেও আমরা যাচ্ছি না। ওয়ারেজ আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টে অলমোস্ট আপনার কয়টা, আমার আই থিঙ্ক 5টা বা 6টা চ্যাপ্টার পড়তে হচ্ছে ফর 5 to 8%। ইকোনমিক্সেও আপনার পুরো একটা বই পড়া লাগে হচ্ছে 8 to 12%-এর জন্য। সো দিস ওয়ে অ্যাকচুয়ালি এইটার অর্থ হচ্ছে যে কোশ্চেন কতগুলো আসবে সেইটার একটা ইন্ডিকেশন এটা, বাট ইট ডাজ নট মিন যে পড়ার পরিমাণটা সমান হবে। সো দ্যাট আমরা অবশ্যই সব কভার করতে হবে, বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, কোনো কিছু আমরা বাদ দিতে পারবো না। বাট আমরা কোথায় বেশি ফোকাস করতে হবে সেইটা একটু আমাদের অনেক সময় হয়তো বা এখান থেকে আমরা আইডিয়া পেতে পারি যে উইচ এরিয়া উই শুড বি ভেরি মাচ ফোকাসিং অন টু পাস। আচ্ছা, এখন আমরা এক্সাম ফরম্যাটে যদি আসি, ফ্রম ফেব্রুয়ারি 2021, আগেরটা আমাদের এখন আর রিলেভেন্ট না, সো দ্যাট উই ডোন্ট নিড টু নো হোয়াট ইট ওয়াজ বিফোর। সো এখানে যেটা হবে যে আপনার 2টা সেশনে এক্সামটা হবে। ফার্স্ট সেশনে 90টা কোশ্চেন থাকবে, সেকেন্ড সেশনে 90টা কোশ্চেন থাকবে। সো আপনার এক্সামটা শুরু হবে 9টার সময়, 2 ঘন্টা 15 মিনিট
আপনার এই 90টা কোশ্চেনের জন্য আপনি টাইম পাবেন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট বা 135 মিনিটস। এরপরে আপনার অপশনাল ব্রেক থাকবে 30 মিনিটস, নর্মালি উই শুড টেক ইট। আফটার 30 মিনিটস ব্রেক আপনার আবার 90টা কোশ্চেন, সেখানে হচ্ছে আবার আপনি 135 মিনিটস পাচ্ছেন। সো ফার্স্ট যখন হচ্ছে ফার্স্ট সেশনে কি হচ্ছে, আপনার এখানে ইথিক্স থেকে কোশ্চেন থাকবে, দেন আপনার ইথিক্স থেকে কোশ্চেন থাকবে, তারপরে যেটা সিরিয়ালি ইথিক্স থেকে আপনার যে কয়টা কোশ্চেন আসার ওইটা চলে আসবে। দেন হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ মেথডস, ইকোনমিক্স, আর হচ্ছে এফআরএ। এই তিনটা এরিয়া থেকে আপনার মিক্স করে, ধরেন একটা কোয়ান্টিটেটিভ থেকে আসলো, আর একটা ইকোনমিক্স থেকে আসলো, দেন এফআরএ থেকে আসলো, অথবা দুইটা কোয়ান্ট থেকে আসলো, এইভাবে করে মানে মিক্স করা থাকবে। মিক্স ওয়েতে বাকি কোশ্চেনগুলো আসবে। সো আপনার এই 4টা টপিক থেকে আপনার টোটাল 90টা কোশ্চেন আসবে। এই 4টা টপিক শেষ, আপনার ব্রেক হলো, ব্রেকের পরে হচ্ছে বাকি থাকে কয়টা, 6টা টপিক। ওই 6টা টপিক থেকে আপনার প্রথমে কর্পোরেট ফাইন্যান্স, যেটা এখন নাম চেঞ্জ হয়ে হয়েছে কর্পোরেট ইস্যুয়ার্স এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই দুইটা থেকে আপনার সিরিয়ালি কোশ্চেন আসবে। বাকি যে 4টা টপিক, দ্যাট ইজ হচ্ছে আপনার ইকুইটি, তারপর হচ্ছে ফিক্সড ইনকাম, ডেরিভেটিভ, অল্টারনেটিভ, এখান থেকে আপনার মিক্স হয়ে কোশ্চেন আসবে। তার মানে এই 6টা টপিক থেকে আপনার টোটাল 90টা কোশ্চেন আসবে। অল দিস কোশ্চেন আর মাল্টিপল চয়েস কোশ্চেন। এখান থেকে আপনার যখন একটা কোশ্চেন আসলো, সাথে 3টা অপশন দেওয়া থাকবে, 3টার মধ্যে আপনি যে কোনো একটা চুজ করবেন। আর রেজাল্ট আপনার ইনস্ট্যান্টলি হয় না, বাট মোটামুটি 1-1.5 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। আর পাস রেট হচ্ছে, অ্যাভারেজ পাস রেট হচ্ছে অ্যারাউন্ড 43%, বাট একটু হয়তো বা 2-1% কম বেশি হয়। লেভেল 2-তে এই পাস রেটটা হয় হচ্ছে অ্যারাউন্ড 45%, লেভেল 3-তে গিয়ে 56%। লেভেল 1 থেকে, যদিও এই মুহূর্তে হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট না, লেভেল 1 থেকে লেভেল 2-তে যখন যায় তখন এই কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। লেভেল 1-এ হচ্ছে আপনার একটা কোশ্চেন থাকলো, কোশ্চেনের সাথে 3টা আনসার, আর এখানে যেটা হয় একটা প্যাসেজ থাকে। লেভেল 2-তে যাওয়ার পরে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের পরে আপনার 3-4টা কোশ্চেন থাকবে। এটাও মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানেও আপনার 2টা সেশন থাকবে। নাম্বার অফ কোশ্চেনটা আপনার কমে যাবে, নাম্বার অফ কোশ্চেনটা আপনার 90টা থাকবে না, তখন আপনার কোশ্চেন হবে হচ্ছে 45 or 44, ঠিক আছে? আপনার অর্ধেক হয়ে যাবে, কোশ্চেনটা অর্ধেক হয়ে যাবে। বিকজ কেন অর্ধেক হবে? দ্য রিজন বিং যে আপনাকে তো প্যাসেজটা পড়তে হচ্ছে, দেন আপনি আনসার করতে হচ্ছে। লেভেল 3-তে যখন যাচ্ছেন, তখন এই লেভেল 2-র প্যাটার্নটা ফলো হবে হচ্ছে সেকেন্ড সেশনে। ফার্স্ট সেশনে যেটা হবে সেটা হচ্ছে আপনার রিটেন, অর্থাৎ আপনার কোশ্চেন থাকবে, আপনি অ্যান্সারটা টাইপ করবেন। সো আপনার লেভেল 3-তে গিয়ে আপনার পাস রেটটা একটু বেড়ে যায়। ইন এনিওয়ে অ্যাট দিস মোমেন্ট আমরা ফোকাস করব হচ্ছে লেভেল 1-এ। আচ্ছা, আর লেভেল 1-এ আপনার যে অ্যাডভান্টেজ যেটা আমাদের এখানে একটা কমপ্লিট একটা কম্পিউটার ল্যাব সেট আপ করা আছে। যে কম্পিউটার ল্যাবটা পরীক্ষা শুধুমাত্র সিএফ এর মক টেস্ট নেওয়ার জন্যই রেডি করা। এখানে আপনার 12টা কম্পিউটার আছে, সেখানে হচ্ছে আমরা এক্স্যাক্টলি যেই ইন্টারফেসে অ্যাকচুয়াল এক্সামটা হবে, সেম ইন্টারফেসেই আমরা এক্সামটা নিচ্ছি। এখানে আমাদের অলমোস্ট প্রায় 4000 কোশ্চেনের থেকে এই কোশ্চেনগুলো রেডি করা হয়, রেডি করে আপনার, সো দ্যাট আনলিমিটেড অ্যামাউন্ট অফ মক এক্সাম দেওয়ার সুযোগ এখানে আছে আমাদের নিকেতনে। আপনাকে যেটা করতে হবে যে যখনই আপনি পরীক্ষা দিতে যাবেন, আমার সাথে ইন অ্যাডভান্স কমিউনিকেট করে আপনি এসে পরীক্ষা দিতে পারবেন। বাট এনি ডে, আপনি যে কোনো দিন, মোটামুটি যে কোনো সময়ই পারবেন, বাট ইউ নিড টু কন্ট্যাক্ট উইথ মি বিফোর। আর নর্মালি হচ্ছে, এনিওয়ে আমরা যখন আর একটু সামনে যাব তখন এই বিষয়ে আরো কথা বলবো। সো আমরা এই মুহূর্তে টার্গেট করতেছি ফেব্রুয়ারি 2022 ফর দিস ব্যাচ, বাট ফর এনি রিজন আপনারা যদি ফিল করেন যে না আমি পরের, অলরেডি আপনি যদি রেজিস্টার না করে থাকেন, পরের কোনো সেশন দিবেন, ইটস নট এ প্রবলেম। আপনার 2022-তে আমরা যে সিলেবাসটা কভার করব, এই সিলেবাসটা ভ্যালিড ফর থ্রু আউট 2022 সাল পুরোটাই আপনার এই যে 4টা এক্সাম সেশন, সেম সিলেবাসের উপরেই আপনার পরীক্ষা। 2023-তে গিয়ে দেয়ার মাইট বি সাম চেঞ্জেস।
আরো একটা বিষয় হচ্ছে আপনারা যখন কোনো কারণে আপনারা যদি চান যে না আমি আসলে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিব না, আমি মেতে পরীক্ষা দিব, বা অগাস্টে পরীক্ষা দিব, আমাদের নতুন কোনো ব্যাচ শুরু হলে ইউ ক্যান সুইচ ওভার দেয়ার অ্যাজ ওয়েল। এবং সেটার জন্য আসলে আমাদের কোনো চার্জ আমরা এক্সট্রা নেই না, ঠিক আছে? একজন স্টুডেন্ট একটা লেভেলে ভর্তি হওয়ার অর্থ হচ্ছে সে পাস না করা পর্যন্ত বা এক্সাম না দেওয়া পর্যন্ত হি ক্যান কন্টিনিউ হিজ স্টাডি উইথ এনি ব্যাচ। আচ্ছা, এখন ভেরি স্পেসিফিক টু ফেব্রুয়ারি এক্সাম সেশন, সেটার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন অলরেডি ওপেন হয়ে গেছে, সো দ্যাট আপনারা চাইলে এক্সাম রেজিস্ট্রেশন করতে পারেন। এটা 13ই মে থেকে ওপেন হয়েছে। শিডিউলিং মানে হচ্ছে আপনি ওই যে এখন তো পরীক্ষাটা হবে হচ্ছে একটা উইন্ডোতে, ঠিক আছে? এই যে 15 থেকে 21 তারিখ এই উইন্ডোর মধ্যে এক্সামটা হবে। সো এর মধ্যে আপনি কোন দিন পরীক্ষাটা দিতে চান সেই শিডিউলিং সেটাও এখন ওপেন হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথেই চাইলে শিডিউলিং করতে পারবেন। লাইক আপনি যদি ফ্রাইডে বা স্যাটারডেতে এক্সাম দিতে চান সেক্ষেত্রে বেটার হচ্ছে আর্লি রেজিস্ট্রেশন করলে আর্লি শিডিউলিং করে ফেলা। আদার ওয়ে যেটা হয় যে শেষের দিকে গিয়ে আপনার ওই ফ্রাইডে স্যাটারডে যখন বুকড হয়ে যায় দেন ফ্রাইডে স্যাটারডেটা পাওয়া যায় না, আদার ডে ওয়ার্কিং ডেটা তখন সিলেক্ট করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে আর্লি রেজিস্ট্রেশন। আর্লি রেজিস্ট্রেশন ডেডলাইন, আর্লি রেজিস্ট্রেশনটা কি? এই সময়ের মধ্যে আপনি যদি রেজিস্ট্রেশন করেন আপনার এক্সাম ফিটা একটু কম হবে। সেটা কত হবে? সেটা হচ্ছে $700। আপনার দুইটা ফি আছে, একটা হচ্ছে $450, এটাকে বলা হয়েছে আপনার প্রোগ্রাম এনরোলমেন্ট ফি বা ওয়ান অফ ফি। আপনি এই ফিটা আপনি আপনার টোটাল সিএফ এর লাইফে একবারই দিবেন, আপনি এটা আর কখনো দিতে হবে না। আর $700টা হচ্ছে এক্সাম ফি। এই এক্সাম ফিটা আপনি যতবার পরীক্ষা দিবেন ততবারই দিতে হবে। বাট 700 অর্থ এটা হচ্ছে আপনি যদি আর্লি রেজিস্ট্রেশনে ডেডলাইনের মধ্যে রেজিস্ট্রেশনটা করেন। 10ই অগাস্টের পরে যদি আপনি ফেব্রুয়ারির জন্য রেজিস্ট্রেশন করতে যান তখন রেজিস্ট্রেশন ফিটা বেড়ে আপনার $1000 হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আপনি $300 এক্সট্রা পে করতে হবে। অর্থাৎ আপনি 10ই অগাস্টের মধ্যে যদি রেজিস্ট্রেশন করেন আপনার টোটাল কস্ট হবে কত? $1150। এরপরে যদি করেন তাহলে আপনার হবে হচ্ছে $1450। আর শিডিউলিং ডেডলাইন দ্যাট মিনস হচ্ছে আপনি রেজিস্ট্রেশন তো করে ফেললেন, রেজিস্ট্রেশন করার পর আপনি যদি শিডিউলটা নিয়ে না থাকেন তাহলে আপনার সেটা নিতে পারবেন 17ই নভেম্বর 2021 সাল পর্যন্ত। এর মধ্যে যদি আপনি শিডিউল না নেন তাহলে হচ্ছে আপনি এক্সামটা দিতে পারছেন না এবং প্রবাবলি আপনার যে এক্সাম রেজিস্ট্রেশন ফি সেটাও ফরফিট হয়ে যাবে। সো আপনাকে শিডিউলটা অবশ্যই এর মধ্যে করে ফেলতে হবে। রিশিডিউলিং অর্থাৎ আপনি শিডিউল করার পরে কোনো কারণে ফর এক্সাম্পল আপনি 15ই ফেব্রুয়ারি আপনি ঠিক করলেন, বাট কোনো কারণে আপনি কোনোভাবেই এই ডেটে এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন না, এটা যদি আপনি ফিল করেন ইন দ্যাট কেস ইউ ক্যান রিশিডিউল। বাট সেই ক্ষেত্রে আপনাকে একটা রিশিডিউলিং ফি দিতে হয়, যেটা আসলে 2021 সালে এখন পর্যন্ত এটা হচ্ছে $25। বাট দিস ইজ এ রিডিউসড ফি। অ্যাকচুয়াল ফি আপনাদের জন্য যদি করোনা কন্টিনিউ না করে তাহলে দ্যাট উইল বি $250। আর এই রিশিডিউলিং অর্থ এইটা না যে আপনি ফেব্রুয়ারি থেকে মেতে চলে যেতে পারবেন। এই 5 দিন বা 6 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এর মধ্যেই আরেকটা দিন আপনাকে সিলেক্ট করতে হবে। দেয়ার ইজ নো ওয়ে আপনি একটা এক্সাম উইন্ডো থেকে আরেকটা এক্সাম উইন্ডোতে যাওয়ার কোনো সিস্টেম নাই, আনলেস লাইক করোনা লাইক কোনো ইনসিডেন্ট যদি হয় তখন হচ্ছে গিয়ে আপনার সিএফএ ইনস্টিটিউট আপনাকে সেটা সুযোগ দিতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। বাট উই আর এক্সপেক্টিং ফর দ্য বেস্ট যে করোনা আর কন্টিনিউ করবে না ইনশাল্লাহ, সো দ্যাট দেয়ার উইল নট বি এনি স্কোপ টু চেঞ্জ। আপনি একটা এক্সাম উইন্ডোর জন্য আপনি রেজিস্ট্রেশন করলেন সেটা আপনি চেঞ্জ করবেন সেটা আসলে করা যাবে না। প্রোগ্রাম কস্ট আমরা অলরেডি আসলে কথাটা বলে ফেলছি যে ওয়ান টাইম একটা প্রোগ্রাম ফি $450। আর্লি রেজিস্ট্রেশনের মধ্যে যদি এক্সাম ফিটা দেন তাহলে $700 দিতে হবে। আর যদি আর্লি রেজিস্ট্রেশন ডেডলাইনের পরে রেজিস্ট্রেশন করেন এক্সাম ফি দেন তাহলে $1000 আপনাকে পে করতে হবে। রিশিডিউলিং ফি যে কথাটা বলছিলাম যে 2021 সালে এটা রিডিউস টু $25, বাট আপনাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না, আপনাদের জন্য $250টা অ্যাপ্লিকেবল হবে যদি রিশিডিউল করতে চান, আনলেস হচ্ছে দেয়ার ইজ সামথিং এলস। এখানে কিছু স্কলারশিপ আছে, বাট একটা জিনিস বলার বিষয় আছে যে কোভিড এর কারণে হোক বা যে কোনো কারণে হোক, অ্যাট দ্য মোমেন্ট আসলে অ্যাপ্লিকেশন গুলা বন্ধ আছে। দ্যাট মিনস হচ্ছে এই মুহূর্তে আপনার স্কলারশিপের অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না। বাট আপনারা যদি স্কলারশিপের পেজে
আপনার এইটা যখন আমরা আপনাদেরকে পিডিএফ দিয়েছি, মেবি আপনার লিঙ্কটা অ্যাক্সেসেবল থাকতে পারে, না থাকলেও আপনার সিএফ ইনস্টিটিউট ওয়েবসাইটে স্কলারশিপের সাইটে চলে গেলে আপনারা এই রিলেটেড স্কলারশিপগুলো অ্যাভেল করতে পারেন। কমন স্কলারশিপ হচ্ছে অ্যাক্সেস স্কলারশিপ, এটা হচ্ছে যে কারো জন্য ওপেন। এতে কি হয়, এতে হচ্ছে আপনার $1150 লাগতো, তো ওই $1150 জায়গায় আপনার $250 হয়ে যাবে টোটাল কস্ট। আরেকটা হচ্ছে উমেন্স স্কলারশিপ, সেটা শুধুমাত্র মেয়েদের জন্য। ওইটাতে আপনার যেটা হবে যে এই $1150 $350 হয়ে যাবে। স্টুডেন্ট স্কলারশিপ, এটা শুধুমাত্র হচ্ছে যে সকল ইউনিভার্সিটি আপনার সিএফ এর অ্যাফিলিয়েটেড ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা অ্যাভেল করতে পারে। বাংলাদেশে আই থিঙ্ক ব্র্যাক, তারপরে হচ্ছে আপনার নর্থ সাউথ, এরা হচ্ছে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি। প্রফেসর স্কলারশিপ, সেটা হচ্ছে যদি আপনি প্রফেসর হিসেবে কোনো ইউনিভার্সিটিতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এই প্রফেসর স্কলারশিপটা পেতে পারেন। রেগুলেটরি স্কলারশিপটা হচ্ছে আপনি যদি রেগুলেটরি বডিতে লাইক হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা বাংলাদেশ ব্যাংক, এগুলোতে যদি আপনি জব করে থাকেন, সেই ক্ষেত্রে এই স্কলারশিপটা পেতে পারেন। মিডিয়া স্কলারশিপ, আপনি যদি ফাইন্যান্স রিলেটেড কোনো মিডিয়ার কাজে জড়িত থাকেন, সেক্ষেত্রে আপনি মিডিয়া স্কলারশিপটা পেতে পারেন। সো স্কলারশিপের জন্য আপনি স্কলারশিপের পেজে, আপনি যদি এটাতে ইন্টারেস্টেড হন, স্কলারশিপের পেজে আপনারা গিয়ে এটা দেখতে পারেন। আর একটা হচ্ছে যারা ব্যাংকার, তাদের জন্য আসলে এগুলো কোনোটা দরকার নেই, কারণ মোস্ট অফ দ্য ব্যাংক কি করে, আপনি যদি পাস করেন, পাস করার পরে মিষ্টির প্যাকেট নিয়ে এইচআরে গেলে পরে আপনার টাকাটা ফেরত দিয়ে দেয়, ঠিক আছে? সো দ্যাট ওদের জন্য আসলে স্কলারশিপটা দরকার পড়ে না। আচ্ছা, কমন কিছু কোশ্চেন নর্মালি থেকে থাকে, সেগুলো যদি একটু আলোচনা করলে, সেটা হচ্ছে অ্যাভারেজ টাইম কতদিন লাগে এই 3টা লেভেল কমপ্লিট করার জন্য। সো থিওরিটিক্যালি তো আসলে অনেক কিছুই সম্ভব, আসলে প্র্যাকটিক্যালি আপনার 4 বছর প্লাস লেগে থাকে, ঠিক আছে? 3 বছরে খুব কমই কমপ্লিট করতে পারে। অ্যারাউন্ড 4 ইয়ার্স হচ্ছে গিয়ে মোটামুটি মিডিয়াম বলতে পারেন, মিডিয়াম, কারো একটু বেশি লাগে, কারো কিছু কম লাগে। হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, নর্মালি আফটার রেজিস্ট্রেশন আপনি কি পাবেন, অনলাইন লার্নিং ইকোসিস্টেমে অ্যাক্সেস পাবেন। ওই লার্নিং অনলাইন ইকোসিস্টেমে বেসিক্যালি কি থাকে, আপনার ওই যে সিএফ এর যে কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের প্রতিটা চ্যাপ্টারের পিছনে যে কোশ্চেনগুলো থাকে, ওই কোশ্চেনগুলো প্লাস কিছু এক্সট্রা কোশ্চেন থাকে, যেগুলোতে আপনি ওই প্র্যাকটিস কোশ্চেন করতে পারবেন। আর আপনি কি পাবেন, সফট কপি অফ কারিকুলাম, যেটা বললাম যে বই, অর্থাৎ আমাদের এখানে এক্সামটা আসলে ওপেন না, এমন না যে আপনার যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে। অল কোশ্চেন আসে হচ্ছে কারিকুলামে যা কাভার করা হচ্ছে সেখান থেকে, ওই নলেজ থেকে। সো কারিকুলামে আপনার ওইটা আমি দেখাবো একটু পরে কিভাবে থাকে। সো আমাকে বেসিক্যালি এই কারিকুলামটা ফলো করতে হবে। আপনার 6টা বই, এই 6টা বই আপনাকে কাভার করতে হবে। এটা আপনার সেলফ স্টাডিও করা যায় গিভেন রিসোর্স দিয়ে, আবার আপনি হচ্ছে প্রোভাইডারের হেল্পও নিতে পারেন, লাইক আমাদের মতো কারো হেল্প নিতে পারেন। অলসো দেয়ার আর উই অলরেডি কাভার্ড ইট, অ্যাভারেজ স্টাডি টাইম। এখন একটা বড় কোশ্চেন অনেকেই করে থাকে যে অ্যাভারেজ আসলে আমাকে কত ঘন্টা পড়তে হবে। সার্ভে বলে অ্যাভারেজ 300 আওয়ার্সের মতো পড়তে হয়, বাট সাম স্টুডেন্টস, লাইক আমার একজন স্টুডেন্ট এবার 19th পার্সেন্টাইলে পাস করছে, দ্যাট মিনস টপ 10% স্কোরে পাস করছে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে কিরকম, ও বললো যে প্রায় 1000 ঘন্টা পড়ছে, ঠিক আছে? সো দ্যাট ইট অ্যাকচুয়ালি ভেরিস, বাট ওই 1000 ঘন্টা পড়ে সে কিন্তু একদম টপ 10%-এ চলে গেছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ ফিগার, আপনার পার্সোনাল ক্যাপাসিটির অনুযায়ী কিছুটা কম সময় লাগবে, কিছুটা বেশি সময় লাগবে, আপনাকে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে যে আমার কতটুকু দরকার। বাট ইট ইজ এ গাইডলাইন যে এই 300, বাট আমি বলবো হচ্ছে কি মিনিমাম 300 আওয়ার্স আপনারা টার্গেট করতেই হবে, তার চেয়ে কিছু বেশি করলেই ভালো। হাউ টু পে ফর দ্য এক্সাম রেজিস্ট্রেশন, এক্সামের জন্য আপনি কিভাবে পেতে পারেন, সবচেয়ে কনভেনিয়েন্ট হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকলে, ওইখানে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, অর্থাৎ আমাদের এখানে যে ডুয়াল কারেন্সি কার্ড আছে, ওই কার্ড দিয়ে আপনার পাসপোর্টে আপনি এন্ডোর্স করে নিলে, ডলারটা এন্ডোর্স করে নিয়ে আপনি অনলাইনে পে করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট। এই ছাড়া আপনি যেটা করতে পারেন, যখন এক্সাম রেজিস্ট্রেশন করবেন তখন হচ্ছে ইনভয়েস নেবেন, পে বাই ইনভয়েস, দ্যাট মিনস হচ্ছে আপনি পে বাই ইনভয়েস অপশনটা যখন চয়েস করবেন, আপনাকে ইনভয়েস দিবে, সেই ইনভয়েস দিয়ে আপনি যে কোনো ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে আপনি গিয়ে
ওয়্যার ট্রান্সফার করতে পারেন ব্যাংকের থ্রুতে।